মাননীনী গেস্ট রত্ন, আমরা সবাই জোরে একবার হাততালি দিয়ে স্বাগত জানাবো। মঞ্চে উপবিষ্ট মাননীয় অতিথিদের আমরা একে একে বরণ করে নিচ্ছি। আমাদের পারম্পরিক কৃষা পরিয়ে এবং পুষ্পস্তবক তুলে দিই। বিনম্র অনুরোধ রাখবো আপনাদের প্রত্যেকের কাছে আরো একবার হাতে হাত রেখে অভিনন্দিত করবার জন্য এবং স্বাগত জানানোর জন্য। আমরা মঞ্চে উপবিষ্ট মাননীয় অতিথিদের আয়োজকদের পক্ষ থেকে আরো একবার অভিনন্দন জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। আপনাদের এই মূল্যবান উপস্থিতিতে আমাদের আজকের এই আয়োজন সুন্দর এবং সার্থক এবং নন্দিত হবে এই প্রত্যাশা রাখছি, এবং সেই সঙ্গে আপনাদের মূল্যবান কথাগুলো আমাদের আরো বেশি এনরিচ করবে, আমাদের সমৃদ্ধ করবে। परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे sister of the dais. Reservation is a very এটা নিয়ে আমাদের চাকরিতে সংরক্ষণের বিষয় আছে। আমি বলবো সংবিধান চালুর আগেও ইন্ডিয়াতে রিজার্ভেশন ছিল। লড়াইটা হচ্ছে রংফুল গেইনার, যারা রংফুলি গেইন করেছে উইদাউট এনি ল, উইদাউট এনি কনস্টিটিউশন, বেসড অন স্ক্রিপচার, বেসড অন কাস্টিজম। That was a unwritten constitution reserved for a few community, privileged community. এই রিজার্ভেশন আর আমাদের এখন যে রিজার্ভেশন এরা হচ্ছে হাজারো বছর ওই তথাকথিত রংফুল গেইনার্সদের রিজার্ভেশনের কারণে যারা শিক্ষায় দীক্ষায় বিভিন্নভাবে পিছিয়ে গেছে তাদের জন্য তৈরি করা সংবিধান হচ্ছে আমাদের ভারতবর্ষের সংবিধান। এই সংবিধান 26শে জানুয়ারি 1950-তে চালু হয়েছে, এটা একটা চালু আছে। ওখানে আমাদের বাবা সাহেব আম্বেদকর, যিনি নিজেই চেয়ারম্যান অফ দি ড্রাফট কমিটি অফ দি কনস্টিটিউশন, নিজেই উনি একদিন বলেছিলেন আমার ট্যালেন্টের অভাব ছিল না। আমি যখন বাইরে বিদেশে পড়তে গেছি, আমেরিকা বা লন্ডন, যেখানে সেখানে রেস্টুরেন্টে আমি অ্যাটেন্ড করতে পারতাম, স্কুল কলেজের ইউনিভার্সিটি সব জায়গাতে যেতে পারতাম, কিন্তু আমি এক দুর্ভাগ্য সন্তান। আমার ট্যালেন্ট থাকা সত্ত্বেও, মেরিট থাকা সত্ত্বেও, বিকজ অফ কাস্টিজম, ওনার এই বোম্বেতে আসার পরে নিজের দেশে বাড়িতে যাওয়ার সময় গরু গাড়ির থেকে নামিয়ে দেওয়া হয়েছিল, বলে নেবে না, যদি অনেক টাকা পয়সা একটু বেশি দেবে বলে বলে কোনো মতে বাড়িতে পৌঁছতে পেরেছে। দ্যাট ওয়াজ ইন্ডিয়া। উনি এই ড্রাফটসম্যান চেয়ারম্যান হিসাবে ভারতবর্ষের এই টোটাল প্রেক্ষাপট সোসাইটি ওটা জানেন বলেই উনি আমাদের ভারতবর্ষের এখানে রিজার্ভেশনের ব্যাপারটাকে এনেছেন। এখন এই রিজার্ভেশন যদি ঠিক মতো চালু হতো ভারতবর্ষের মধ্যে, ত্রিপুরা সহ, আমরা যে উদ্দেশ্যে রিজার্ভেশন ওটা ফুলফিল হয়তো হয়ে যেত, কিন্তু হয় নাই।
করা এত সহজ ছিল না, যারা করার কথা তারা করে নাই। এটার প্রথম বলবো আমি ভারতবর্ষের সংবিধান ফার্স্ট অ্যামেন্ডমেন্ট 1951 সালে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট হয়। এই শিডিউল কাস্টদের মেডিকেল অ্যাডমিশনের ক্ষেত্রে, ইনস্টিটিউশন অ্যাডমিশনের ক্ষেত্রে ওরা একটা রিজার্ভেশন চালু করে, ওটার উপরে কেস হয়। সুপ্রিম কোর্ট বলেছে ইয়েস, তুমি জাতপাতের নামে অ্যাডমিশনে স্পেশাল দিতে পারবে না, কারণ সংবিধানে আর্টিকেল 29 সাবক্লজ 2 তে বলা আছে। বাধা হয়ে গেল। অর্থাৎ যে উদ্দেশ্যে দেওয়া হলো বলে জাতপাতের জন্য স্কুলে ভর্তি হতে পারতো না, যাদের জন্য বল ইন জেনারেল আইন করা হয়েছে যে জাতপাতের নামে, ধর্মের নামে, রিলিজিয়নের নামে স্কুলে ভর্তির ক্ষেত্রে কোনো কারো বাধা দেওয়া যাবে না। কিন্তু যেহেতু এরা অনেক পিছিয়ে গেছে বিকজ অফ কাস্টিজম, ওদের জন্য স্পেশাল আইন করে মেডিকেল কলেজ সহ অন্যান্য টেকনিক্যাল এডুকেশনের জন্য এখানে রিজার্ভেশন চালু করে। বাট দ্যাট ওয়াজ স্টাক ডাউন। বলেছে কারণ সংবিধানে তো ইকুয়ালিটি আছে, এখানে স্পেশাল কোনো কাস্টের জন্য, ব্যাকওয়ার্ডের জন্য আইন করা যাবে না। এটা গেল এক। এবং সেখানেই চাকরিতে শিডিউল কাস্টের রিজার্ভেশন আইন করে এখানে রিজার্ভেশন দেওয়া হয়, অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়। এটাও দ্যাট ওয়াজ অলসো স্টাক ডাউন আর্টিকেল 16(4)-এ। এই দুইটাকে, একটা হলো এডুকেশনাল ইনস্টিটিউশনের রিজার্ভেশন দিতে গিয়ে ওটার বিরুদ্ধে কেস হলো যে সংবিধান ইকুয়ালিটি আনার জন্য তারা ইনইকুয়াল ছিল, তারা স্কুলে যেতে পারতো না, স্কুলে প্রবেশ নিষিদ্ধ। সেটা ছিল সাংঘাতিক। এটা মানে যে কারণে আর্টিকেল আমাদের আপনাদের দেখবেন আর্টিকেল 17 অফ দি কনস্টিটিউশন বলেছে আনট্রাসেবিলিটি। আগে তো আনট্রাসেবিলিটি ছিল, সুকল শূদ্রদের আনট্রাসেবিলিটি ছিল। এটা সংবিধানে আর্টিকেল 17 দিয়ে বলা হয়েছে যে আনট্রাসেবিলিটি এটা অফেন্স, এটা অন্যায়, সংবিধান চালুর পর থেকে করা যাবে না। এই কারণে এগুলো। কিন্তু এই যে অ্যাডমিশনের রিজার্ভেশন দিতে গিয়ে মাদ্রাসে করলো, আর সেখানেই শিডিউল কাস্টের রিজার্ভেশন দিতে গিয়ে করলো। ওইটা হচ্ছে 5 জাজেস বেঞ্চ এডুকেশনাল ইনস্টিটিউট, দি স্টেট অফ মাদ্রাস ভার্সেস চাম্পাকাম দুরাই রাজন, 5 জাজেস বেঞ্চ 1951। হলো সুপ্রিম কোর্ট বলেছিল না, বেসড অন কাস্টিজম অ্যাডমিশনে রিজার্ভেশন দেওয়া যাবে না। এবং সেখানে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল শিডিউল কাস্টকে। ওখানে বলল আর্টিকেল 16(4)-এ তো ব্যাকওয়ার্ড কমিউনিটির জন্য বলা আছে, নট ফর শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইব, এই শব্দ নাই। এই কারণে, কারণ আমি এ কথাটা বলছি কারণে সংবিধান তো অনেক আম্বেদকর বা ভারতবর্ষের যারা পলিটিশিয়ান, যারা মানে সমাজকে মানে সমস্ত কমিউনিটির লোককে একসঙ্গে এগিয়ে নেওয়ার স্বপ্ন দেখেছেন, তাদের তৈরি করা সংবিধান এটা তো বলে, এটাকে ইকুয়ালিটির জন্য বলেছে। সমান অসমান ছিল বলে ইকুয়ালিটির কথা বলেছেন। এই কারণে এই যে জায়গাতে মানে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট আর্টিকেল 15 ক্লজ 4 ওখানে বলেছে যে না, nothing can prevent the state in spite of article 29 subclause 2 and any other provisions in the constitution to make law for the reservation of the backward communities ST/SCs in medical or any educational institutions and reservation for scheduled caste and scheduled tribe. এই কারণে আর্টিকেল 15(4)-এ ওটাকে বলা হয়েছে, ওখানে ব্যাকওয়ার্ড ক্লাসেস অফ সিটিজেন and scheduled caste and scheduled tribe. এই by first amendment of the constitution
এডুকেশনাল ইনস্টিটিউশনে রিজার্ভেশন এবং চাকরিতে ব্যাকওয়ার্ড ক্লাসেস অফ সিটিজেন অ্যান্ড এসটিএসসি, এটাকে দুইটা পরপর 5 জাজেস বেঞ্চ এটাকে ওভারকাম করার জন্য আমাদের কনস্টিটিউশনের ফার্স্ট অ্যামেন্ডমেন্ট হয়। এটা হচ্ছে ফার্স্ট অ্যাটাক, কনস্টিটিউশনটাকে ইমপ্লিমেন্ট করতে গিয়ে ফার্স্ট অ্যাটাক ফ্রম সো কল আনলফুল গেইনার। আমি বলবো, আমি আমার পরিষ্কার ভাষায় বলি যে বিভিন্নভাবেই এটা ওই সময় তো ধর্মের নাম হয়েছে, কিন্তু এখন সুকল যারা রংফুল গেইনার্স তারা বিভিন্নভাবে আইন ইন্টারপ্রিটেশন দিয়ে কোনো সময় অ্যাডিকুয়েট রিপ্রেজেন্টেশন ডাজ নট মিন প্রপোর্শনাল রিজার্ভেশন, তারপরে মেরিটেড, তারপরে কিভাবে রুস্টার হবে ভ্যাকেন্সি। আমি এই বিভিন্ন জায়গাতে দেখলাম যে সব জায়গাতে কিরকম ভাবে হয়েছে। ত্রিপুরা রাজ্যে 74 রিজার্ভেশন ইন প্রমোশন, ডাইরেক্ট রিক্রুটমেন্ট। রিজার্ভেশন দুইটা হয়, ইনিশিয়াল অ্যাপয়েন্টমেন্টে আর প্রমোশনে। ত্রিপুরা যখন 21শে জানুয়ারি 1972-তে ফুল ফ্লেজেড হয়, আমাদের সংবিধান অনুসারে স্টেট ডেফিনিশন আছে আর্টিকেল 12-এ। কে রিজার্ভেশন দিতে পারে? স্টেট ক্যান মেক রিজার্ভেশন। হু ইজ স্টেট? আমাদের ভারতবর্ষের সংবিধানের 12-এ বলা আছে স্টেট মানে হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, লেজিসলেচার অথবা অটোনমাস, যেখানে গভর্নমেন্ট ফান্ডিং করে যে অথরিটি অ্যাপয়েন্টমেন্ট দিতে পারে, দিস ইজ স্টেট, দে ক্যান প্রোভাইড রিজার্ভেশন। কিন্তু ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রে ইয়ে করার কথা। আমাদের 19শে ফেব্রুয়ারি 1977-এ ফার্স্ট বাই এক্সিকিউটিভ অর্ডার ত্রিপুরাতে প্রমোশন হয়। তখন অ্যাক্ট হয় না, অ্যাক্ট 91-এ হয়েছে, রুলস 92-তে হয়েছে, এর আগে। কিন্তু গভর্নমেন্ট যখন বাই এক্সিকিউটিভ রুল হয়, এটা ইমপ্লিমেন্ট করার দায়িত্ব গভর্নমেন্টের অফিসারদের, কিন্তু ঠিক মতো হয় না। এবং যখন হয় এর বিরুদ্ধে কেস হয়। কিরকম কেস হয় আমি দেখেছি, কারণ I worked many years in law department. ফার্স্ট দেখেছি আমি সেক্রেটারি সার্ভিসে বিধি দেববর্মা, যিনি পরে ডেপুটি সেক্রেটারি হয়েছিলেন প্রমোশন, ওখানে রিজার্ভেশন প্রমোশনে দেয় না বলে উনি ডিমান্ড করেছেন ওই সময় অনেক আগে। ওনার কেসটা 89-এ করেছে। কেস করার পরে ওনার যে যুক্তিটা ছিল যে যেহেতু গভর্নমেন্ট অলরেডি বাই এক্সিকিউটিভ অর্ডার যেহেতু রিজার্ভেশন প্রমোশনে দিয়েছে, কাজে এখানে মানতে হবে। আর ওদের বক্তব্য ছিল না, যেহেতু রুল অ্যামেন্ডমেন্ট করে সেক্রেটারি সার্ভিস রুলে ঢুকানো হয় নাই, কাজেই তারা এখানে রিজার্ভেশন ইন প্রমোশন অ্যাপ্লিকেবল হবে না। দ্যাট ওয়াজ দেয়ার এ সেকশন অর গভর্নমেন্ট ডিপার্টমেন্ট সাইলেন্ট স্ট্যান্ড।